আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেলফ কনসেপ্ট, বাংলায় হচ্ছে আত্মবোধ। আমরা এর আগে যোগ নিয়ে আলোচনা করেছি। দুটো ভিডিওতে যোগ সম্পর্কে বিস্তৃত তথ্য দেওয়ার চেষ্টা আমি করেছি এবং তারই সূত্র ধরে আমরা আজকের ভিডিওতে এলাম। যোগ আমরা বলেছিলাম যে আমাদের ইন্দ্রিয়গুলোর সংযোগ সাধন এবং আমাদের ইন্দ্রিয় এবং মন বা মানসিকতা এই প্রত্যেকটা একীভূত হয়ে আমাদের মনকে স্থির করে, যে কোনো চিন্তা ভাবনাকে দৃঢ় পদবিক্ষেপে গ্রহণ করতে সাহায্য করে। আমরা এটা আলোচনা করছি বা ইতিপূর্বে করেছি। আজকে আমরা তারই সূত্র ধরে আলোচনা করব আত্মবোধ বা সেলফ কনসেপ্ট নিয়ে। সেলফ কনসেপ্ট কথাটার সূত্র কোথায়? প্রায় 3000 বছর আগে বেদে আমরা অহংকারা বলে একটা শব্দ পেয়েছি। এই অহংকারা শব্দের মধ্যেই নিহিত আছে আত্মবোধের চেতনা। অহংকারা বহু প্রাচীনকালে মুনি ঋষিরা যারা অধ্যাত্ম সাধনায় যোগ দর্শনের মাধ্যমে নিজেদের উপলব্ধি করতেন, তারা এই বিষয়টা জানতেন যে মানুষ যখন নিজেকে চিনতে যতক্ষণ না পারে ততক্ষণ তার প্রকৃত আত্ম উন্মোচন ঘটে না। তাহলে প্রকৃত আত্ম উন্মোচন ঘটাতে গেলে নিজেকে জানতে হবে, নিজেকে চিনতে হবে। অর্থাৎ সেই কথা, আমি কে, কোথা থেকে এলাম, কেনই বা এলাম, আমার কাজই বা কি, এই সম্পর্কে যখন মানুষ জানতে পারবে তখনই তার চেতনা জাগ্রত হবে, তখনই সে নিজেকে উপলব্ধি করতে পারবে। এই যে উপলব্ধি, এটাকেই বলা হচ্ছে আত্মবোধ। এ ব্যাপারে বিশিষ্ট মানবতাবাদী পাশ্চাত্যের মানুষ কার্ল রজার্স এবং আব্রাহাম ম্যাসলো এই সেলফ কনসেপ্ট নিয়ে নানান ধরনের প্রচার করেছিলেন আত্মবোধ নিয়ে। কারণ তেনারাও উপলব্ধি করেছিলেন যে মানুষ যতক্ষণ না নিজেকে চিনতে জানতে পারছে ততক্ষণ কিন্তু তার মধ্যে অহংকার বা ভালো প্রবণতাটা জাগ্রত হবে না, তার মধ্যে অহংকার থেকে যাবে। এটা তো ভাববার বিষয়। আমি কে, কোথা থেকে এলাম, কেনই বা এলাম? ভেবে দেখুন তো, আজকে বিজ্ঞানের যুগে আমরা কি না করছি। চাঁদে গেছি, সাম্প্রতিককালে বিজ্ঞানীরা পৃথিবীর মতোই আর একটা গ্রহের সন্ধান পেয়েছেন নতুন, এটা আমরা দেখছি। সবই ঠিক আছে, কিন্তু বিজ্ঞানী রোবট তৈরি করেছে, মানুষকে কৃত্রিমভাবে তৈরি করতে পারেনি। পেরেছে কি বলুন? আমরা যদি বিজ্ঞান চেতনার কথা বাদ দিই, মনে না করি, তাহলে ভাবুন, আপনারা প্রশ্ন করতেই পারেন আজকের যুগে কেন বিজ্ঞান চেতনার কথা বলবো না। একদম ঠিক কথা, কিন্তু সত্যি যেটা ভাববার বিষয়, আমি কে, কোথা থেকে এলাম, কেনই বা এলাম, আমার কাজই বা কি? একটু স্থিরভাবে ভাবলে এই উপলব্ধিটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে আসে এবং এটা যখন আমরা বুঝতে পারি তখনই আমাদের মধ্যে আত্মবোধ তৈরি হয়। এই আত্মবোধ নিজের সম্পর্কে ধারণা, এক কথায়। তাহলে সেলফ কনসেপ্টের যদি আমরা সংজ্ঞা চাই যে আত্মবোধ কি, তার উত্তর হবে
নিজের সম্পর্কে ধারণা বা চেতনা তৈরি হয়, তাকে বলা হয় আত্মবোধ। বোঝা গেল? এবার আত্মবোধের সংজ্ঞার পর আমাদের আত্মবোধ সম্পর্কে আরো বিভিন্ন মানুষ, বিভিন্ন ব্যক্তিত্ব বিভিন্ন কথা বলেছেন। কার্ল সেগান, বিশিষ্ট মনোবিদ, তিনি বলেছিলেন যে নিজ সত্তা সম্পর্কে উপলব্ধি করাই হলো আত্মবোধ। মনোবিদ জ্যারফিল্ড, তিনি বলেছিলেন যে আত্মবোধ হলো ব্যক্তির চিন্তাভাবনা, অনুভূতি, প্রচেষ্টা, আশা, আকাঙ্ক্ষা, আশঙ্কা, কল্পনা, এই সব কিছুর মনোভাবের সমন্বয়। আর হারলক বলেছিলেন আত্মবোধ হলো ব্যক্তির শারীরিক, মানসিক, সামাজিক, প্রাক্ষবিক বৈশিষ্ট্যগুলির সমন্বয় সাধন। লক্ষ্য করে দেখুন, কোনো ব্যক্তি কিন্তু এটাকে নিজের জানার সম্পর্কের বাইরে কিছু বলেননি, ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ভাষার মাধ্যমে বলেছেন এই পর্যন্ত। রোজেনবার্গ তার সংজ্ঞাতে বলছেন যে নিজের প্রেক্ষিতে ব্যক্তির চিন্তা ভাবনা এবং অনুভূতির সামগ্রিকতা হলো আত্মবোধ। অদ্ভুত ব্যাপার, নিজের প্রেক্ষিতে চিন্তা ভাবনা এবং অনুভূতির সামগ্রিকতা, ওই আমি কে। অর্থাৎ যে মনোবিজ্ঞানী, যে যত বড় মানুষই হন না কেন, একই কথা, নিজেকে চেনা, নিজেকে জানা, এটাই সামারি। এবার আমরা আসবো নেচার অফ সেলফ কনসেপ্ট, অর্থাৎ আত্মবোধের প্রকৃতি সম্পর্কে আলোচনা। নেচার অফ সেলফ কনসেপ্ট, আত্মবোধের প্রকৃতি হচ্ছে তিনটে। এক নম্বর হচ্ছে আত্মবোধ ও স্কিমা। স্কিমা মানে স্কিম থেকে স্কিমা, স্কিম মানে পরিকল্পনা। দু নম্বর হচ্ছে আত্মবোধ ও সদৃশ ধারণা। তিন নম্বর হচ্ছে আত্মবোধের মডেল। আত্মবোধ ও স্কিমা বা পরিকল্পনা, দু নম্বর আত্মবোধ ও সদৃশ ধারণা, তিন নম্বর আত্মবোধের মডেল। এবার আমি বিস্তৃতভাবে আসছি। স্কিমা কি বা পরিকল্পনা? প্রতিটি মানুষ নিজের সামগ্রিক সত্তার সঙ্গে আরেকটা সামগ্রিক সত্তার পারস্পরিক মিথস্ক্রিয়া করে, আদান প্রদান করে। এই যে পারস্পরিক মিথস্ক্রিয়া বা আদান প্রদান, এর ফলে ভবিষ্যৎ সত্তাকে সে নির্ধারণ করে, অর্থাৎ ভবিষ্যতের পথকে সে নিশ্চিন্ত করে। এইটাই হচ্ছে আত্মবোধ ও স্কিমা। মনে করুন আমি পূর্বের চেয়ে এখন ভালো আছি, বা আগামী দিনে বর্তমানের চেয়ে ভালো থাকবো। এই যে আমার সামগ্রিক সত্তার সঙ্গে সবকিছু লিঙ্ক, মিথস্ক্রিয়া করা, এটা হচ্ছে স্কিমা বা পরিকল্পনা। সেকেন্ডলি, আত্মবোধ এবং সদৃশ্য ধারণা। সদৃশ্য ধারণাটা কি? আত্মসচেতনতা এবং আত্মমর্যাদা এখানে বিশেষ উল্লেখযোগ্য বিষয়। আত্মসচেতনতা হচ্ছে নিজের সম্পর্কে জ্ঞান, দৃষ্টিভঙ্গি এবং প্রবণতা, যেগুলো বর্তমানে আমি ব্যবহার করতে পারি। আর দ্বিতীয় হচ্ছে আত্মমর্যাদা বা আত্মবোধ। এটা কি? এটা হচ্ছে যে আমি যে কোনো কাজ ইভ্যালুয়েশন করতে পারি, মূল্যায়ন ভিত্তিক। তাহলে প্রথমটা হচ্ছে সার্বিক, স্থায়ী সত্তা নয়, আর দ্বিতীয়টা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক। তাহলে আত্মবোধ এবং সদৃশ্য ধারণা এটা দুটোর উপর ভিত্তি করে। একটা হচ্ছে আত্মসচেতনতা এবং আত্মমর্যাদা। আত্মসচেতনতা হচ্ছে স্থায়ী সত্তা নয়, এটা সার্বিক। আর আত্মমর্যাদা হচ্ছে মূল্যায়ন ভিত্তিক।
যেমন আমি দ্রুত দৌড়াতে পারি, এটা হচ্ছে আপনার আত্মসচেতনতা, মানে আমার কনফিডেন্স আছে আমি পারি। আর ইভ্যালুয়েশন কি? দ্রুত দৌড়ানোর জন্য আমি গর্ববোধ করি, এটা আমার আত্মমর্যাদা। তাহলে আত্মবোধ এবং সদৃশ্য ধারণা দুটো ভিত্তির উপর প্রতিষ্ঠিত, একটা আত্মসচেতনতা আর একটা হচ্ছে আত্মমর্যাদা। আত্মসচেতনতাটা হচ্ছে স্থায়ী সত্তা নয়, সেটা সার্বিক। উদাহরণ হচ্ছে আমি দ্রুত দৌড়াতে পারি। আর আত্মমর্যাদা মূল্যায়ন ভিত্তিক, আমি দ্রুত দৌড়াতে গর্ববোধ করি। ভালো করে ভেবে দেখুন, একটা নিজেকে সচেতন করা আর একটা নিজের সম্পর্কে গর্ববোধ করা, অর্থাৎ ইভ্যালুয়েশন করা। তৃতীয়ত আসছি আত্মবোধের মডেল। এই মডেলটাকে কি বলা হয়? এটা আভ্যন্তরীণ বিষয়, একেবারে ইনসাইটফুল ব্যাপার। এর প্রকাশ হয় না নিজের শারীরিক দক্ষতা, সক্ষমতা, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে এটা তৈরি হয়। যেমন আমি খুব ক্লান্ত, আমি আর পারছি না, আমি পারবই, কেন পারবো না? আমার দ্বারা সম্ভব, আমাকে পারতেই হবে, এটা মডেল। এরপর আমরা আসছি আত্মবোধের গুরুত্ব, ইম্পর্টেন্স অফ সেলফ কনসেপ্ট। ইম্পর্টেন্স, গুরুত্ব, এটা আত্মবোধ সম্পর্কে ব্যক্তি জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। এগুলো কটা? প্রথম হচ্ছে অভিযোজন, 2 নম্বর হচ্ছে মানসিক সুস্বাস্থ্য, অর্থাৎ অভিযোজন মানে অ্যাডজাস্টমেন্ট, মানসিক সুস্বাস্থ্য, গুড মেন্টাল হেলথ। 3 নম্বর হচ্ছে বাস্তবোচিত উচ্চ আশা, রিয়েলিস্টিক অ্যাসপিরেশন। 4 নম্বর সাফল্য, সাকসেস। 5 নম্বর আত্ম অন্তর্দৃষ্টি, অর্থাৎ সেলফ ইনসাইট। 6 নম্বর সামাজিক অন্তর্দৃষ্টি, সোশ্যাল ইনসাইট। আমি এগুলোর বিস্তৃত আলোচনায় আসব। প্রথম হচ্ছে অ্যাডজাস্টমেন্ট বা অভিযোজন। এখানে মূলত আত্মবোধ এবং সংলক্ষণ, অর্থাৎ ট্রেটস, সেলফ কনসেপ্ট আর ট্রেটস, এরা তাৎপর্যপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ট্রেট এবং সেলফ কনসেপ্ট, যেমন দেখবেন কোনো শিশুর মধ্যে যদি ঋণাত্মক আত্মবোধ তৈরি হয়, আমার দ্বারা এটা সম্ভব নয়, কি করে পারবো, সেই শিশুকে আপনি যতই পজিটিভ মেন্টালিটি তৈরি করার চেষ্টা করুন না কেন, সে কিন্তু ক্রমশ নেগেটিভ হয়ে যাবে, পারবে না, আমার দ্বারা এটা হবে না, কেন আপনি করাচ্ছেন? অর্থাৎ তার মনের মধ্যে একটা হীনমন্যতা, ইনফিরিয়র কমপ্লেক্স প্রথম থেকেই তৈরি হবে। আর দ্বিতীয়ত হচ্ছে এই শিশু ট্রেট, অর্থাৎ যেটা ব্যক্তিগত সংলক্ষণ বলা হয়, এই শিশুর ব্যক্তিগত আত্মমর্যাদা ও অভিযোজন ধীরে ধীরে দুর্বল হতে থাকে। 2 নম্বর মানসিক সুস্বাস্থ্য। আব্রাহাম ম্যাসলো এই মানসিক সুস্বাস্থ্যের কথা বারবার বলেছেন, এবং এই মানসিক সুস্বাস্থ্য হচ্ছে নিজেকে ভালোবাসা, নিজেকে শ্রদ্ধা করা এবং নিজের জন্যে, নিজেকে উন্নীতকরণের জন্য নিজের ভালো কাজগুলো রিকল করা, রিমাইন্ড করা। আচ্ছা, আমি তো বাড়ি বানিয়েছি, হ্যাঁ গো অমুক কি বলছে কিছু? আচ্ছা, আমি একটা রেজাল্ট করেছি, কেউ কিছু বললো আমাকে? এই যে একটা ভালো কথা শোনার প্রবণতা, অর্থাৎ বাইরে থেকে ইন্সপিরেশনটাকে নিজের মধ্যে টেনে আনা, এতে কিন্তু ইন্সপায়ার হওয়ার একটা উপকরণ পাওয়া যায়। আমরা যদি কোনো শিশুকে তার সম্পর্কে পজিটিভ কথা সবসময় বলি, জানিস তুই এইটা করলি, অমুক বলছিল খুব ভালো হয়েছে, তাই শিশুর মনের মধ্যে কিন্তু একটা পজিটিভ প্রবণতা তৈরি হবে, তাহলে আমাকে আরো ভালো করতে হবে। এটাকে বলা হচ্ছে মানসিক সুস্বাস্থ্য, গুড মেন্টাল হেলথ।
অর্থাৎ কখনোই তার সামনে নেগেটিভ কথাবার্তা বলা চলবে না, প্রতিটা মানুষের ক্ষেত্রেই। সবচেয়ে পজিটিভ, রিয়েলিস্টিক অ্যাসপিরেশন। বয়স বৃদ্ধির সাথে সাথে মানুষের মধ্যে উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষা তৈরি হয়। উচ্চ আশা, উচ্চ আকাঙ্ক্ষাটা তৈরি করতে হবে সঠিক সৎ পথে, অন্যায়ভাবে নয়। এই উচ্চ আশা তৈরি করার জন্য পজিটিভ মানসিকতা চাই, এবং এই উচ্চ আশা আর উচ্চ আকাঙ্ক্ষা শিশুকে আত্মবোধ সম্পন্ন করে তোলে। শিশু যদি পজিটিভভাবে ভালো রেজাল্ট করে, তার মনের মধ্যে কখনো কিন্তু খারাপ চিন্তা আসবে না। কিন্তু যে শিশু নেগেটিভ উপায়ে ভালো রেজাল্ট করবে, সে চিরকাল নিজের ভালো জায়গাটা পাওয়ার জন্য নেগেটিভ পথটাকে বেছে নেবে। এটা আমরা দেখেছি। তাহলে এটাকে বলে বাস্তবচিত উচ্চ আশা। চতুর্থত হচ্ছে সাফল্য বা সাকসেস। লক্ষ্য যদি বাস্তবসম্মত হয়, তাহলে সাফল্যের সম্ভাবনা অধিক থাকে, এবং এই আত্মবোধ খুব দৃঢ় হয়। আর লক্ষ্য পূরণের জন্য শিশুও উদ্যমী হয়ে ওঠে। এই সাফল্য কথাটা বলতে গিয়ে একটা কথা আপনাদের বলবো, যে শিশু 75% মার্কস পেয়েছে, তাকে যদি আপনি বলেন তোর কাছে আমি 95% চাইছি, তাহলে কিন্তু হবে না, সাফল্য অধরা। কারণ শিশু তার বেস্ট এফোর্ট দিয়ে 75% পেয়েছে। তার কাছে 95 চাওয়া মানে ব্যর্থতা। একসময় শিশু ভাবতে আরম্ভ করবে যে আমি 95 তো দিতে পারবো না, চেষ্টা করেও পাচ্ছি না, যা হয়েছে হয়েছে। তখন 75টাও ডাউন হতে পারে, 65 হয়ে যেতে পারে। তাহলে তার সাফল্যের জন্য আমাকে কি করতে হবে? তার আত্মবোধকে জাগাতে। তুই পারবি, 75 পেয়েছিস তো, এই সামনের সেমিস্টারটায় তুই 78 করে দেখা, পারবি, তুই চেষ্টা কর, দেখবেন সে পারবে। 77 করবে, 78 যদি পারে খুব ভালো, তারপরেরটা তার টার্গেট আরেকটু বাড়িয়ে দিন। অর্থাৎ ছোট ছোট পায়ে আমরা এগিয়ে গেলে অভীষ্ট লক্ষ্যে কিন্তু পৌঁছতে পারবোই। কিন্তু আমি যদি নিচের তলার সিঁড়িতে দাঁড়িয়ে ভাবি যে একবারে ছাদে উঠে যাবো লাফিয়ে, তাহলে অসম্ভব, হাত পা ভেঙে পড়ে থাকবো, আর না হলে আমার পক্ষে সম্ভব নয়, পিছিয়ে এলাম। কিন্তু আমি যদি একটা একটা স্টেপ ধরে ধরে উপরে উঠি, ঠিক অভীষ্ট লক্ষ্যেই পৌঁছে যাব। অর্থাৎ শিশুর মধ্যে সাফল্যের খিদেটাকে তৈরি করতে হবে প্রতিটি মানুষের ক্ষেত্রে। এই সাফল্য, ছোট ছোট সাফল্য, মানুষের আত্মমর্যাদা এবং আত্মবোধকে বড় করে দেয়। কিন্তু আমরা বাবা মায়েরা, এখনকার যুগের সমাজ, আমরা চাই না, আমরা রাতারাতি বড় হতে চাই। এটা কিন্তু খুব ভুল। এরপর হচ্ছে আত্ম অন্তর্দৃষ্টি, সেলফ ইনসাইট। সেলফ ইনসাইট হচ্ছে যাদের মধ্যে ঋণাত্মক মানসিকতা আছে, সেই শিশুরা কখনো নিজেদের সঠিক মূল্যায়ন করতে পারে না। কিন্তু যাদের মধ্যে ধনাত্মক মানসিকতা আছে, অর্থাৎ পজিটিভ মেন্টালিটি, তারা কিন্তু সবসময় মূল্যায়ন করতে পারে, এবং সেই মূল্যায়নটা প্রতিটি মানুষের মধ্যে পজিটিভ হওয়া উচিত। ওই জন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা ক্লাসে বলেছি, বি পজিটিভ, ডু পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ। অর্থাৎ আপনাকে সবসময় পজিটিভ মানসিকতা নিয়ে চলতে হবে। হবে না কেন? নিশ্চয়ই হবে। সবাই যদি পারে, আমিও পারবো, কিসের অসম্ভব? এই মানসিকতাটা শিশুর মধ্যে এবং প্রতিটা মানুষের মধ্যে থাকা উচিত। তাহলে দেখবেন ঠিক এক সময় অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে। এরপর আসছে সামাজিক অন্তর্দৃষ্টি। শিশুর মধ্যে সামাজিক অন্তর্দৃষ্টি ধনাত্মক আত্মবোধকে তৈরি করে। সোসাইটি যদি ভালো কথা বলে, সোসাইটি যদি সব সময় তাকে গুড হেলথ তৈরি করতে সাহায্য করে, দেখবেন শিশু অভীষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আর এই গুড হেলথ শুধু সোসাইটি নয়, ফ্যামিলি থেকে শুরু করতে হবে। ফ্যামিলিকে পজিটিভ রিএনফোর্স করতে হবে, একসময় ঠিক অভীষ্ট লক্ষ্যে পৌঁছানো যাবে। এরপর আমরা আসছি কম্পোনেন্টস, অর্থাৎ আত্মবোধের অংশসমূহ।
কার্ল রজার্স বিশিষ্ট মনোবিদ 1959 তিনি বলেছিলেন যে আত্মবোধের তিনটে অংশ, একটা হচ্ছে নিজ প্রতিচ্ছবি সেলফ ইমেজ, আত্মমর্যাদা সেলফ এস্টিম, আর আদর্শ সত্তা আইডিয়াল সেলফ। সেলফ ইমেজ, সেলফ এস্টিম, আইডিয়াল সেলফ, অর্থাৎ তিনটে সত্তা আত্মবোধের, তিনটে অংশ। নিজ প্রতিচ্ছবি অর্থাৎ সেলফ ইমেজ, তুমি নিজেকে কিভাবে দেখো, নিজের আয়নায় নিজেকে দেখো, তাহলেই তুমি নিজেকে চিনতে পারবে। কিরকম? এটাকে বলে সেলফ অ্যানালিসিস, আত্মবিশ্লেষণ। আমি খুব রোগা, খাওয়া দাওয়া করি না, শীর্ণকায়া, কিন্তু মনে মনে নিজেকে বেশ হেলদি মনে করি। আমি সক্ষম নই, তবুও নিজেকে সক্ষম মনে করে ভিড় বাসে ঠেলে উঠতে চাই। এটা হচ্ছে নিজের প্রতিচ্ছবি। অর্থাৎ মানসিকভাবে এই মানুষগুলো ভীষণ স্ট্রং, তাই এদের দ্বারা সবকিছু সম্ভব। এদের ক্ষমতা, দুর্বলতা, দক্ষতা, সীমাবদ্ধতা এই সম্পর্কে এরা সচেতন, কিন্তু তবুও এরা এগোতে চায়। অর্থাৎ নিজের প্রতিচ্ছবিকে এরা নিজেরা দেখতে চায়। আবার যে ব্যক্তি নিজের প্রতিচ্ছবিকে উপলব্ধি করে নিজের ক্ষমতার সীমাবদ্ধতা সম্পর্কে জানে, তার সাফল্য কিন্তু আসে। কারণ দুর্বল ব্যক্তি ভিড় বাসে ঠেলে উঠতে গেলে পড়ে যাবে, আহত হবে। আবার যে ব্যক্তি দুর্বল, সে নিজেকে বুঝতে পারে যে বাবা এতে আমি যেতে পারবো না, একটু হালকা হোক, তার ক্ষতি হবে না। এটাকে বলা হচ্ছে নিজের প্রতিচ্ছবি উপলব্ধি করা, আত্মবিশ্লেষণের মাধ্যমে, সেলফ অ্যাসেসমেন্টের মাধ্যমে বা সেলফ অ্যানালিসিসের মাধ্যমে। এগুলোকে কতগুলো তালিকায় বিভক্ত করা যায়। একটা হচ্ছে শারীরিক বর্ণনা, ফিজিক্যাল ডেসক্রিপশন। 2 নম্বর সামাজিক ভূমিকা, সোশ্যাল রোল। 3 নম্বর পার্সোনালিটি ট্রেটস, ব্যক্তিত্বের সংরক্ষণ। আর 4র্থ হচ্ছে অস্তিত্ববাদীদের বক্তব্য, এক্সিস্টেন্সিয়াল স্টেটমেন্ট। শারীরিক বর্ণনা কি? আমি লম্বা, নীল চোখের অধিকারী, আমার মুখমণ্ডল বেশ সুন্দর, কিন্তু আমি শ্যামবর্ণা। দ্বিতীয় সামাজিক ভূমিকা কি? আমরা সকলেই সামাজিক জীব, আমাদের আচরণ অনেকাংশে প্রভাবিত হয় আমাদের নিজেদের দ্বারা। 3 নম্বর কি? আমাদের মানসিকতা, আমি অনেক উদার, আমি অনেক কৃপণ, আমি অনেক অনুদার। আর অস্তিত্ববাদীদের বক্তব্য যে আমি গোটা মহাবিশ্বে একটি ক্ষুদ্রতম জীব মাত্র। এইভাবে নিজেদেরকে দেখা যায়, একজন সাধারণ মানুষ এই মাত্র। এর 2 নম্বর হচ্ছে আত্মমর্যাদা বা সেলফ স্টিম। আত্মমর্যাদা হলো ব্যক্তি নিজেকে কিভাবে ইভ্যালুয়েট করে, স্বমূল্যায়ন করে, সেই ইভ্যালুয়েশনটাকে বলা হচ্ছে আত্মমর্যাদা। এই আত্মমর্যাদা মানুষকে একটা ভালো জায়গায় উন্নীত করে। অর্থাৎ মানুষ যদি তার নিজের সীমাবদ্ধতা, তার ক্ষমতা সম্পর্কে উপলব্ধি করতে পারে, তাহলে তার মধ্যে কিন্তু সচেতনতা তৈরি হয়। আর না হলে কি হবে? বাই এনি হাউ আমাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছতে হবে, আমাকে অসৎ হতে হবে। এরপরে হচ্ছে লাস্ট যেটা, সেটা হচ্ছে আদর্শ সত্তা। এই দ্বিতীয় যে পয়েন্টটা আমি বললাম আত্মমর্যাদা, এটা কিন্তু 4 ভাবে কার্যকরী হতে পারে। একটা হচ্ছে আদার্স রিয়াকশন, অন্যদের প্রতিক্রিয়ার দ্বারা। 2 নম্বর হচ্ছে কম্প্যারিজন উইথ আদার্স, অন্যের সঙ্গে তুল্যমূল্য আলোচনার দ্বারা। 3 নম্বর হচ্ছে সোসাইটির রোল বা সমাজের ভূমিকা। আর 4 নম্বর হচ্ছে আইডেন্টিফিকেশন, একাত্মবোধ। অন্যের সঙ্গে তুলনা, অন্যের সঙ্গে ক্রিয়া প্রতিক্রিয়া,
সমাজের ভূমিকা এবং নিজের সম্পর্কে, নিজের ক্ষমতা সম্পর্কে সীমাবদ্ধ জানা। এরপর আমি আসছি আদর্শ সত্তা বা আইডিয়াল সেলফে। আইডিয়াল সেলফটা কি? আদর্শ সত্তা হচ্ছে ব্যক্তি কি হতে চায়, অর্থাৎ আমি কি হতে চাই, আমার প্রতিচ্ছবি যা আমি কি তাই হতে চাই, আমার ক্ষমতা যেখানে সীমায়িত আমি কি সেটাই পাবো। এইটা যখন উপলব্ধি করতে পারবো তখনই হবে আমার আত্মবিশ্লেষণ এবং আমাদের আইডিয়াল সেলফ বা আদর্শ সত্তা তৈরি হয়ে যাবে। আজ এই অবধি থাক, আমি পরের ভিডিওতে বাকি অংশটা সেলফ কনসেপ্টের